আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ ময়দাসূচি সংবাদ শিরোনাম। 40 দেশের অংশগ্রহণে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। 4 দিনের আয়োজনে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী সরকার। অবরুদ্ধ গাজা ইসরায়েলি বর্বরতার নিহতের সংখ্যা বাড়ছে। হামলার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নানান কর্মসূচি ঘোষণা। শুল্ক কমাতে শিগগিরই মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। কমপক্ষে 3 মাস আগের মতোই শুল্ক রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ। এবং গণ অভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 72 আইনজীবী কারাগারে 11 জনের জামিন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 40টি দেশের অংশগ্রহণে আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এই সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব আসবে এতটা উচ্চাশা না থাকলেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা বলছে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতেই এই আয়োজন। তার এই ফল পেতে কিছুটা সময় লাগবে বলে মনে করে বিডা। মোস্তাক মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। 7 এপ্রিল থেকে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশের যে গ্লোবাল ন্যারেটিভ, বাংলাদেশকে নিয়ে বাইরে যে পারসেপশন, সেই পারসেপশনটা যেখানে থাকার কথা সেখানে নেই। ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাতে থাকার কথা সেই জায়গাতে পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা। সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। তা আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া, এবং সেটা দিতে পারলে যেটা হবে যে একটা পাইপলাইন তৈরি হবে। তিনি বলেন, রাতারাতি একটি দেশে বিনিয়োগ আসে না, ধীরে ধীরে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। এই সামিট করে কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স এ নিউ বাংলাদেশ। আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি, সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই। যে ছবিটা আমি ওনাদেরকে দিতে চাই যে আজকে থেকে 10 বছর পরে, যখন এটা তো আমাদের ফার্স্ট আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটাকে বলছি, এরকম করে যদি 10th বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2035 হয়, 2035-এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের চেহারাটা কিরকম হবে, আমি এখান থেকে শুরু করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের প্রায় 40টি দেশের কয়েকশো প্রতিষ্ঠান বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। 9 এপ্রিল ঢাকায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গাজা ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। গাজার আবাসিক ভবন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলায় প্রায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 50,700 জনে। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে জনতা। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া গাজা থেকে ইসরায়েলের 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। সুব্রত গাইনের রিপোর্ট। গাজা জুড়ে ভারী আগ্নেয়াস্ত্রের শব্দ, ধোঁয়ার সাথে আকাশে উঠছে মরদেহ, সেই সঙ্গে বাড়ছে ইসরায়েলের বর্বরতাও। দিন যত যাচ্ছে মৃতের সারিও লম্বা হচ্ছে। গাজায় নারী শিশু সহ সাহায্যকারীরাও শিকার হচ্ছেন ইসরায়েলি বাহিনীর হামলায়। একের পর এক বোমা বর্ষণে যুদ্ধবিধ্বস্ত গাজার অবস্থা অবর্ণনীয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত, আবাসিক ভবন বা তাঁবুতে আশ্রয় নিলেও শিকার হচ্ছেন হামলার। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েল হামলা চালালে গত 20 দিনে 1350 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে শুধু শিশুই রয়েছে প্রায় 500 জন। যুদ্ধ শুরুর পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,700 জনে। সম্প্রতি ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি 15 স্বাস্থ্যকর্মীও।
গাজার রাফার কাছে ওই স্বাস্থ্যসেবা কর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা। এছাড়া ইসরায়েলি বোমা হামলায় কিংবা বন্দুকের গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক সহ বিভিন্ন সাহায্যকারী কর্মীরাও। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে আজ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে মরক্কো, ইরান সহ বেশ কিছু দেশে বিক্ষোভ করেছে। এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবেও বিক্ষোভ করেছে জনতা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশেও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দল। এছাড়া ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সুব্রত গাইন, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী 2 দিনের মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 37% শুল্ক বসানোর বিষয়ে অবস্থান তুলে ধরার সাথে সাথে আগামী 3 মাস যেন আগের মতো 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করা যায় তারও অনুরোধ জানাবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রিজভি নওয়াজের রিপোর্ট। বুধবার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর কাইন রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। আগের 15%-এর সঙ্গে 37 মিলে 52% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উদ্ভূত পরিস্থিতিতে বিমস্টেক বৈঠক শেষে দেশে ফিরেই শনিবার জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার অর্থ মন্ত্রণালয়ে পরিকল্পনা, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। চট করে কোনো মন্তব্য না করে ধীরে চলো নীতিতে বাংলাদেশ। তবে শুল্ক বসানো নিয়ে অকারণে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ সরকারের। আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক একটা সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। ফেব্রুয়ারি থেকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি। আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। 2টা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ ঘোষণার পর কম্বোডিয়া, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষি সেরে ফেলেছে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীপন্থী 72 আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 10 নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। 83 জন আইনজীবী আত্মসমর্পণ করলে আদালত আজ এই আদেশ দেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থান চলাকালে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে উচ্চ আদালত থেকে 8 সপ্তাহে জামিন নেন 115 জন আইনজীবী। জামিনের মেয়াদ শেষ হওয়ায় 83 জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আসামিদের জামিন আবেদন নাকচ করে 72 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলা হত্যা চেষ্টা মামলা এবং আপনার বিস্ফোরক আইনের মামলা, এই মামলা চুরির মামলা এবং এই মামলা গুরুতর জখম করার মামলা। 4 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেলের কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষ। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিচে প্রাথমিক 326 ধারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল। আইনজীবীদের জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রিয়াজ ইসলাম,
চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। বগুড়ায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। খোলা মাঠে ভাসমান স্কুল করে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিশুদের পাঠদান করছে এই তরুণ তরুণীরা। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের চাঁদায় পরিচালিত হয় শিক্ষা, শিশুদের বিনোদন ও কারিগরি শিক্ষা কার্যক্রম। বগুড়া থেকে রৌফ জালালের পাঠন তথ্য ও ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে 2014 সালে বগুড়ার পৌর পার্কে খোলা আকাশের নিচে প্রথম কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারি পরিবার। এরপর ভিন্ন দৃষ্টি সহ আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ শুরু করে। স্কুল দুটির পাঠদানে জড়িতরা মনে করেন শিশুরা বেড়ে উঠুক আলো এবং সৎ মানুষ হিসেবে। আমাদের মূল কাজ মূলত প্রত্যেক শিশুকে স্কুলমুখী করা, কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আমাদের আলো দেশের স্কুলের লক্ষ্য এই বাচ্চাদের জীবন মানের উন্নয়ন করা। এই বাচ্চা বলতে আমাদের এখানে যে বাচ্চাদের পড়ায় এরা সবাই সুবিধা বঞ্চিত বাচ্চা। সমাজ পরিবর্তনের জন্য শিশুদের প্রাতিষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার শিক্ষিত করার চেষ্টা করছেন এই তরুণ স্বেচ্ছাসেবক। শিক্ষায় পারে যে একটা সমাজের স্থায়ী পরিবর্তন করতে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আর কি পাঠদান কর্মসূচি চালু করি। আমাদের এখান থেকে শিক্ষাদান নিয়ে পাঠশালায় স্কুলে পড়ে। আর এই শিক্ষা কার্যক্রমে খুশি শিশু শিক্ষার্থীরা। এখানে লোকজনরা খুব ভালো, এই জন্য আমি এখানে পড়াশোনা করছি। আমি পড়াশোনা করে অনেক ভালো কিছু একটু হতে চাই। অভিভাবকরা বলছেন ভাসমান স্কুল দুটি স্বল্প আয়ে মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। স্যার খুব ভালো, অনেক সহযোগিতা করে, বাচ্চাদের ডাকে নিয়ে এসে পড়াশোনা করায়। আমার দুটো ছেলে মেয়ে এই জায়গায় থেকে 5 পাস করে গেছে। সব রকম সুবিধা এখানে পাওয়া যায়। আমার মেয়েকে নিয়ে স্বপ্ন আমি তাকে এক নার্স বানাবো। কর্মমুখী শিক্ষা এবং শিশুদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনে অল্প পুঁজিতে ব্যবসা সহযোগিতাও করছে সংগঠনগুলো। শিশুদের সহযোগিতার জন্য শিগগিরই স্কুলগুলোতে শিক্ষা সুরক্ষার নিয়োজিত সমাজকর্মীদের পাঠানোর কথা জানালেন বগুড়া সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা। আমরা অ্যাসেসমেন্ট করে যদি দেখি হ্যাঁ আমাদের তরফ থেকে এই সহযোগিতাগুলো আমরা করতে পারছি, আমরা সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা উদ্যোগ গ্রহণ। বগুড়ার মতো স্বেচ্ছাসেবী সংগঠনের এমন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়লে সুশিক্ষায় বেড়ে উঠতে পারবে নিম্ন আয়ের পরিবারের শিশুরাও। আল মুকসিদ, চ্যানেল আই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে চায়, আর এর মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি উদ্যোগে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় প্রকৌশলী নুরুল আমিন ও আমিনুল ইসলামের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, গিয়াসউদ্দিন মহিন চৌধুরী, আশাবুদ্দিন, মুস্তাক আহমেদ, আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন সহ সৌদি আরব বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং সাংবাদিকরা। কানাডার বিভিন্ন প্রদেশে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন ব্রেড রেডেকপ এমপি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সাসকাচুনে বাংলাদেশি কানাডিয়ান ইমরান আহমেদের গাড়ি মেরামত ও বিক্রি প্রতিষ্ঠান পপুলার গ্যারেজের সম্প্রসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি আহ্বান জানান। টরন্টো, মন্ট্রিয়াল সহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের অগ্রগতির প্রশংসা করেন এবং নতুন ব্যবসার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা আরিফ হোসেন সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তৃতা করেন। কৃষি সংবাদ। নানা কারণে আগ্রহ হারানোয় গাইবান্ধায় এবছর কমেছে গমের আবাদ। তবে অনুকূল আবহাওয়ায় গমের ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে এই আবাদে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার 7 উপজেলায় অন্য ফসলের পাশাপাশি দানাদার ফসল হিসেবে একসময় জমিতে গমের চাষ হলেও এখন তা অনেকটা কমে গেছে। তবে চলতি বছর অনুকূল আবহাওয়ায় রোগবালাই কম, তাই এবার গমের ফলনও ভালো। এবার ভালো, শেষের দিকে মনে হয় পাখির আক্রমণ হতে পারে। কাবারটা মোটামুটি খরচের টাকাটা দিলে চর এলাকায় ভালোই দেখা যাচ্ছে। সামনেবার আমরা আরো
বৃদ্ধি পান করুন। গম খেতে ইঁদুরের আক্রমণ, ব্লাস্ট রোগ, সেচ বিড়ম্বনা ও সময়মতো উন্নত জাতের বীজ কৃষকের হাতে না পৌঁছানোয় গম চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন চাষিরা। যে খরচ গমের হিসেবে গমের মধ্যে খুব একটা পত্তা হয় না, দাম কম, কিষেন খরচ বেশি, সার খরচ বেশি, হালকা সব খরচই বেশি, বেলায়ও বেশি, যার জানে গমের আবাদটা তেমন মানুষ করতে চায় না। আর এন্দুর দুগনাগানা করলে সব দিক দিয়ে অত্যাচার বেশি, ভালো জাত পাওয়া যায় না ঠিক মতন। ভালো জাত হলে ভালো ফসলও ভালো হবে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের উপকরণ সহায়তা প্রদান সহ গম চাষে প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গম চাষ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। গম চাষ যাতে বৃদ্ধি পায় এই জন্য আমরা প্রণোদনার আওতায় কৃষকদেরকে বীজ সারও বিতরণ করেছি। আশা করি যে এবারে যে অনুকূল আবহাওয়া, এতে করে গমের ফলন ভালো হবে। গম আবাদে কৃষক যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সঠিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে, এমনটি প্রত্যাশা চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে সন্ধান মিলেছে রহস্যময় কালো মাটির। প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি এই কালো মাটি ব্যবহৃত হচ্ছে রান্নার কাজে। ভোগান্তি ছাড়া গ্যাসের মতো সহজেই জ্বলে কালো মাটি। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাটি কাটায় ব্যস্ত হাওড়া অঞ্চলের বাসিন্দারা। প্রতি বছর এই সময়ে কালো মাটির সন্ধানে নামেন তারা। উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা গাছের পাতা ও ডালপালা নদী, বিল এবং হাওরের মাটির নিচে চাপা পড়ে। এসব পাতা ডালপালা বছরের পর বছর মাটির সাথে মিশে পরিণত হয় জীবাশ্ম জ্বালানিতে। জীবিকার তাগিদে আমরা পরিশ্রম করে বছর খানি 2 দিন যদি মাটি কাটি তো 1 বছরে লাখি হয়। 7 থেকে 8 ফুট মাটি খুঁড়লেই বেরিয়ে আসে জীবাশ্ম জ্বালানি কালো মাটি। 20 থেকে 25 দিন মাটি তুললেই নিশ্চিত হয় 1 বছরের জ্বালানি। সুলাদ দিয়া লাখি ও মাটি সুলাদ দিয়া তুমি আস্তা গড়ে হামতার ভাই রাইতার ভাই খাইতে আমরা শুকাইয়াতেই রইয়া করি, রান্না করি। এসব জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণ যেমন কমছে, সেই সাথে অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছেন হাওড়া অঞ্চলের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 40 দেশে অংশগ্রহণের বিনিয়োগ সম্মেলন শুরু আজ। 4 দিনের আয়োজনে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী সরকার। অবরুদ্ধ গাজা ইসরায়েলি বর্বরতা, নিহতের সংখ্যা বাড়ছে। হামলার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নানান কর্মসূচি ঘোষণা। শুল্ক কমাতে শিগগিরই মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। কমপক্ষে 3 মাস আগের মতো শুল্ক রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ। এবং গণ অভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 72 আইনজীবী কারাগারে, 11 জনের জামিন। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।